আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া আফরোজ শিখি, সহকারী শিক্ষিকা, আমির রহমান গার্লস হাই স্কুল। আজ আমি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যে অধ্যায়টার উপর আলোচনা করব সেটা হচ্ছে আমাদের 12 অধ্যায় সময় চ্যাপ্টার। ঠিক আছে, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং প্রতিদিন অল্প অল্প করে একটু একটু করে পড়াশোনা করছো, ঠিক আছে, এবং বাবা মার কথাও মেনে চলছো। তাহলে শুরু করি আমরা আমাদের অধ্যায়টি। ঠিক আছে, 10-12 অধ্যায় সময় অধ্যায়টা। তাহলে তোমরা বইটা বের করো, আমাদের যে মেইন বইটা আছে, বোর্ড বইটা আছে, সেটা তোমরা বের করো এবং গণিতের খাতাটা নিয়ে বসো। তাহলে তোমরা 133 পৃষ্ঠাটা বের করো। ঠিক আছে, 133 পৃষ্ঠা দেখো সময় অধ্যায়টা আছে। তাহলে আমরা এই অধ্যায়টা শুরু করার আগে প্রথমে আমি দেখো বোর্ডে কিছু সময় পরিমাপের এককগুলো লিখে দিয়েছি। এগুলো তোমরা জানো, তারপরও আমি তোমাদের অঙ্কগুলো করার আগে একটু ধারণা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, 1 মিনিট কত সেকেন্ড? 60 সেকেন্ড। আমরা জানি, আমরা ছোট ক্লাসে পড়েছিলাম। হ্যাঁ, 1 মিনিট 60 সেকেন্ড, 1 ঘন্টা 60 মিনিট, 1 দিন 24 ঘন্টা, 1 সপ্তাহ 60 দিন, 1 মাস 30 দিন, 1 বছর 12 মাস। 1 বছর 12 মাস, 1 মাস আমরা কতদিন? 30 দিন। ঠিক আছে, তাহলে 1 বছর হচ্ছে 365 দিন। একটু ঠিক করে দিন, 365 দিন। ঠিক আছে, দিনের হিসাব যদি করি তাহলে 1 বছর আমাদের কত দিন? 365 দিন। আর যদি মাসের হিসাব করি তাহলে আমাদের কত মাস? 12 মাস। ঠিক আছে, 1 দশক, 10 বছরকে বলা হয় 1 দশক। 10 বছর যখন হবে সেটাকে আমরা বলবো 1 দশক। 12 বছর, 12 বছরকে 1 যুগ বলা হয়। ঠিক আছে, 12 বছরকে 1 যুগ বলা হয়। 100 বছরকে বলা হয় 1 শতাব্দী। 100 বছরকে কি বলা হয়? 1 শতাব্দী। দেখো, আমি তোমাদের একটা সংজ্ঞা বোর্ডে লিখে দিয়েছি। অধিবর্ষ কি বা অধিবর্ষ কাকে বলে, এটা তোমাদের বোর্ড পরীক্ষায় আসে, সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসতে পারে অথবা তোমাদের অঙ্কতেও আসতে পারে। এই চ্যাপ্টারটার উপরে আমাদের 4 মার্কের একটা অঙ্ক আসে। ঠিক আছে, 2-2 করে 4 মার্কের অঙ্ক আসে। এই প্রতি বছরই এই চ্যাপ্টার থেকে অঙ্ক থাকবে। ঠিক আছে, তো তোমরা এই চ্যাপ্টার যদি ভালো করে অঙ্কগুলো করো তাহলে তোমরা 4 মার্ক পেয়ে যাচ্ছ। তাহলে দেখো, আমি অধিবর্ষের সংজ্ঞাটা লিখেছি, খেয়াল করো। 4 দ্বারা বিভাজ্য সালকে অধিবর্ষ বলে। 4 দ্বারা বিভাজ্য সালকে অধিবর্ষ বলে। তার মানে কোনো সালকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, যদি সেটা ভাগ যায়, ঠিক আছে, বিভাজ্য যদি হয়, তাহলে ওই সালটাকে আমরা কি বলবো? অধিবর্ষ। আর যদি আমরা ভাগ করার পর যদি দেখি আমাদের ভাগশেষ রয়ে গিয়েছে, বিভাজ্য হয়নি, ভাগশেষ রয়ে গিয়েছে, তখন সেই সালটাকে আমরা অধিবর্ষ বলবো না। আর যেই সালটা অধিবর্ষ হবে সেই সালের ফেব্রুয়ারি মাসটা 28 দিনের জায়গায় সেটা হবে কি? 29 দিন। ঠিক আছে, 1 দিন বেড়ে যাবে। তাই খেয়াল করে দেখো, আমি এখানে লিখছি 1 বছর 365 দিন। যে বছরটা অধিবর্ষ সেই বছরে 1 বছর হয় 366 দিন, একটা দিন বেড়ে যায়। ঠিক আছে, একটা দিন বেড়ে যাওয়ার কারণ তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, একটা দিন কেন বেড়ে যাচ্ছে? এটা হচ্ছে যে আমরা জানি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। ঠিক আছে, তোমরা বিজ্ঞানে পড়বে যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। ঠিক আছে, ঘুরে আসতে আসতে পৃথিবী একটু সময় নেয়। 4 বছরে একটা অধিবর্ষ হয়। ঠিক আছে, একটা দিন একটু বেশি সময় লাগে, তখন এই 1 বছর 365 দিনের জায়গায় 366 দিনটা হয়। উপরের ক্লাসে গেলে তোমরা আরো ডিটেলসে জানতে পারবে। তাহলে আমি তোমাদের অঙ্কটা করার জন্য, বোঝানোর জন্য অধিবর্ষ সংজ্ঞাটা লিখে দিলাম। ঠিক আছে, যে তোমরা কিভাবে বুঝবা যে এই সালটা অধিবর্ষ। 2000 সাল। ঠিক আছে, 2000 সালটাকে অধিবর্ষকে অধিবর্ষ নয়, সেটা আমরা কিভাবে বের করব? তাহলে আমি কি বলেছি যে আমার একক এবং দশক স্থানীয় অঙ্কে যদি শূন্য থাকে তাহলে আমরা 400 দিয়ে ভাগ করব। দেখো, আমার একক এবং দশক স্থানীয় অঙ্কে শূন্য আছে, তাহলে আমি কি করব? 400 দিয়ে ভাগ করব। তাহলে আমি 400 দিয়ে ভাগ করি। তাহলে দেখো, আমার ভাগফল আসে কত? 5। তার মানে কি এই 2000 সালটা কি লিখতে পারবো আমরা? অধিবর্ষ। 2000 সালটি অধিবর্ষ। 2000 সালটি হচ্ছে অধিবর্ষ।
তো যেই সালটা অধিবর্ষ হবে সেই সালের ফেব্রুয়ারি মাসটা 28 দিনের পরিবর্তে সেটা হবে 29 দিন, একদিন বেড়ে যাবে। তার মানে ওই বছরে কত দিন হবে? এক বছর। তখন আমরা কি হিসাব করব? 365 দিনের পরিবর্তে আমরা হিসাব করব 366 দিন। ঠিক আছে? তাহলে আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট যে সালটাকে অধিবর্ষ কি অধিবর্ষ নয়, সময়ের অঙ্ক করার সব আমাদের জানতে হবে। আমি তোমাদের শূন্য দিয়ে একটা দেখিয়েছি, এইবার আমি শূন্য ছাড়া একটা তোমাকে একটা সাল দেখাই। (2015) সাল। ঠিক আছে? 2015 সাল। তাহলে 2015 সালটা কি অধিবর্ষ কি অধিবর্ষ নয় সেটা আমরা এখন বের করব। তাহলে দেখো আমার একক এবং দশকে কি শূন্য আছে? না, একক এবং দশকে আমার শূন্য নাই। তাহলে আমি কি দিয়ে ভাগ করব? শুধু 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 দিয়ে ভাগ করি, 4 5 আমার 20। তারপর আমার 4 1 দিয়ে যাচ্ছে না, শূন্য দিয়ে আমি 5 নামিয়ে আনলাম। ঠিক আছে? তারপর এখন 3 4 আমার 12। আমার ভাগশেষ কিন্তু 3 রয়ে গেল। তাহলে আমার ভাগশেষ কত? 3। তার মানে কি আমার ভাগশেষ আছে, তাহলে সালটি কি অধিবর্ষ নয়। তাহলে আমরা কি লিখব? যে 2015 সালটি অধিবর্ষ নয়। 15 সালটি অধিবর্ষ নয়। তাহলে 2015 সালটা কি অধিবর্ষ নয়। তাহলে আমরা কোন সালটা অধিবর্ষ কোন সালটা অধিবর্ষ নয় সেটা আমরা কিভাবে বের করতে পারবো? খুবই সহজ একটা নিয়ম আছে আমাদের, যে আমরা ভাগ করি, সহজে আমরা সালটা অধিবর্ষ কি অধিবর্ষ নয় সেটা আমরা বের করতে পারবো। তোমাদের বইয়ে এই অঙ্কগুলো আছে, তোমরা দেখো 366 পৃষ্ঠা, 136 পৃষ্ঠা, 136 পৃষ্ঠা দেখবা যে নিচের সালগুলো ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল। তার মানে তোমার ফেব্রুয়ারি মাস বের করতে হলে আগে জানতে হবে সেটা কি অধিবর্ষ কি অধিবর্ষ নয়। যদি অধিবর্ষ হয় তাহলে কি ফেব্রুয়ারি মাসটা 29 দিন, আর যদি অধিবর্ষ নয় হয় তাহলে ফেব্রুয়ারি মাসটা হবে 28 দিন। ঠিক আছে? তাহলে আগে আমরা অধিবর্ষ বের করব, তারপর আমরা ফেব্রুয়ারি মাসটা কত দিন সেটা আমরা বের করতে পারবো। এবার আসো যে আমরা আমাদের এক বছর কত মাস? আমাদের 12 মাস। 12 মাসের আমরা হিসাবটা একটু বের করি। ঠিক আছে? যে কিভাবে আমরা 12 মাসে কোন মাস কত দিন সেটা যেন আমরা বের করতে পারি, সেটার আমি এটা তোমাদের নিয়ম দেখিয়েছি। বাংলা ক্যালেন্ডার প্রথমে আমি দেখাই। বাংলা ক্যালেন্ডার দেখো তোমাদের বইয়ে বাংলাটা দেওয়া আছে, বাংলা ক্যালেন্ডার দেওয়া আছে, ইংলিশ ক্যালেন্ডার দেওয়া আছে। তাহলে বাংলা প্রথম 12টা মাসের ভিতর প্রথম 5টা মাস হচ্ছে 31 দিন। আমি কি বললাম? বাংলা প্রথম 5টা মাস হচ্ছে 31 দিন, বাকি মাসগুলো হচ্ছে আমার কত দিন? 30 দিন। তাহলে প্রথম 5টা আমি হিসাব করি, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র, এই 5টা মাস হচ্ছে আমার 31 দিন, বাকি 7টা মাস হচ্ছে আমার কত দিন? 30 দিন। তাহলে বাংলাটা খুব সহজ হয়ে গেল। এবার আসো যে ইংরেজিটা কিভাবে হিসাব করব, যে আমার ইংরেজি কোন মাস আছে। এপ্রিল মাস কত দিন? 30 দিন না 31 দিন? ঠিক আছে? যে মে মাসটা কত দিন? 30 দিন না 31 দিন? সেটা হিসাব করার জন্য আমরা হাতের এই মুষ্টিটা ইউজ করব। ঠিক আছে? আমি দেখাচ্ছি, এই যে মুষ্টিটা আমরা ইউজ করব। কিভাবে ইউজ করব দেখো, তোমরা এভাবে ইউজ করবে যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। ঠিক আছে? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ঠিক আছে? এভাবে হিসাবটা করবে। তাহলে আমি আবারও বলছি, খেয়াল করো, তুমি এভাবে হাতটা ধরবে। ঠিক আছে? ধরার পর এই জায়গাটা দেখো আমাদের একটু উঁচা অংশ, আর এই জায়গাটা হচ্ছে আমাদের কি নিচা। ঠিক আছে? একটু ঢালু। ঠিক আছে? আর একটু কি উঁচু। তাহলে উঁচু যেটা সেটা হচ্ছে আমাদের 31 দিন, উঁচু যেটা সেটা হচ্ছে আমাদের 31 দিন, আর ঢালু অংশ যেটা সেটা হচ্ছে আমাদের 30 দিনের হিসাব। ঠিক আছে? শুধুমাত্র ব্যতিক্রম কিন্তু ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাস 28 দিন হয়, অধিবর্ষ ছাড়া ফেব্রুয়ারি মাসগুলো 28 দিন। তাহলে আমি দেখো উঁচু অংশ জানুয়ারি, জানুয়ারি কি 31 দিন। ফেব্রুয়ারি একটু ব্যতিক্রম, সেটা 28 দিন হবে। তারপর মার্চ, দেখো মার্চ উঁচু অংশে আসলো আমার হাতটা, তাহলে মার্চ কত? 31 দিন। এপ্রিল 30 দিন, নিচে চলে গেছে। ঠিক আছে? নিচে 30। মে 31। ঠিক আছে? জুন 30,
জুলাই 31, আবার এক পিছন থেকে আসি, জুলাই, আগস্ট 31 দিন, সেপ্টেম্বর 30, অক্টোবর 31, নভেম্বর 30, ডিসেম্বর 31। ঠিক আছে, তার মানে আমার এটার হিসাব করে আমি কি আমার ইংরেজি মাসের 30 দিন না 31 দিন সেটা আমি বের করতে পারবো। তাহলে তোমাদের আমি একটা টেকনিক শিখিয়ে দিলাম যে কিভাবে তোমরা ইংরেজি মাসের হিসাবটা তোমরা বের করবে। সেটা তোমরা ছোট ক্লাসেও শিখেছো, ঠিক আছে। তারপরও যারা শিখো নাই তাদের আমি এটা বলে দিলাম যে কিভাবে আমরা এটা বের করতে পারবো। দেখো তোমাদের 134 পৃষ্ঠায় ইংরেজি মাসটা দেওয়া আছে, ঠিক আছে। আরেকটা কবিতাও আছে, আমি তোমার কবিতাটা একটু পড়িয়ে শুনে, যে ইংরেজি মাসের উপর একটা কবিতা আছে, যে কোন কোন, যদি কবিতাটা তুমি মুখস্থ করতে পারো তাহলে তুমি কিন্তু কোন মাস কতদিন সেটাও বের করতে পারবে, ঠিক আছে। তাহলে একটা কবিতাটা দেখো, 30 দিনেতে হয় মাস সেপ্টেম্বর, তেমনি এপ্রিল জুন আর নভেম্বর, 28 দিনে ফেব্রুয়ারি ধরে, একদিনে বাড়ে তার চতুর্দশ বছরে, মানে 4 বছরে একদিন বাড়ে, অবশিষ্ট 7 মাস 31 দিনে, জানিবে ইংরেজি মাস এরূপে গুণে। ঠিক আছে, এরকম একটা কবিতা আছে। যদি তুমি কবিতাটা মুখস্থ করতে পারো তাহলেও হবে, অথবা হাতের এই মুষ্টি এই হিসাবটা করেও তুমি বের করতে পারবে, ঠিক আছে। তাহলে তোমার কাছে যেটা সুবিধা মনে হয় তুমি সেটাই করবে। আশা করি এখন আর বাংলা মাসের কোন কোন মাস কতদিন সেটা তোমার সমস্যা হবে না, এবং ইংরেজি মাসের কোন মাস কতদিন সেটাও সমস্যা হবে না, আর আমরা অধিবর্ষটাও বের করতে পারবো, ঠিক আছে। এইবার আসো আমরা একটু সময়টা দেখব। আমরা যারা যারা সময় জানি, বের করতে পারি, তারা তো ভালো কথা, আর যারা পারি না, ঠিক আছে, তাদের জন্য আমি আজকে শিখিয়ে দিব যে কিভাবে আমরা সময়ের কাঁটাটা বের করতে পারবো। আমরা জানি যে ঘড়িতে আমাদের 3টা কাঁটা থাকে, ঠিক আছে। ঘড়িতে আমাদের 3টা কাঁটা থাকে, একটা হচ্ছে সেকেন্ডের কাঁটা, একটা হচ্ছে মিনিটের কাঁটা, আর একটা হচ্ছে ঘন্টার কাঁটা। 3টা কাঁটা, সেকেন্ড, মিনিট, ঘন্টা। তাহলে আমার কি সেকেন্ড, মিনিট, ঘন্টা। সেকেন্ডের কাঁটাটা দেখবা সূক্ষ্ম, ঠিক আছে, এরকম থাকে, ঠিক আছে। মিনিটের কাঁটাটা সেকেন্ড থেকে একটু ছোট হয়, ঠিক আছে, একটু মোটা হয়, ঠিক আছে। আর ঘন্টার কাঁটাটা আরো ছোট হয় এবং একটু মোটা হয়, ঠিক আছে। ঘন্টার কাঁটাটা দেখবা বেশি একটা নড়াচড়া করে না, খুব কম, মানে 1 ঘন্টা যখন হবে তখন নড়বে। আর সেকেন্ডটা দেখবা অলওয়েজ নড়াচড়া করতেছে, ঠিক আছে। আমি একটা যদি ঘড়ি আঁকি, এরকম লেখা থাকে ঘড়িতে। আমি তোমাদের বোর্ডে বুঝানো থেকে আমি তোমাদের একটা ঘড়ি দিয়ে দেখায় দিচ্ছি, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। দেখো আমার হাতে একটা ঘড়ি আছে, ঠিক আছে। দেখো তোমরা, আমার হাতে একটা ঘড়ি আছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে। 12 ঘন্টার হিসাব আমাদের। 24 ঘন্টার এটা হিসাব আছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক নিয়মটা, ঠিক আছে। আমরা এখন 12 ঘন্টাটাকে শিখবো। দেখো একটা কাঁটা ঘুরতেছে, ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ডের কাঁটা, সেকেন্ডের কাঁটাটা সবচেয়ে লম্বা। তারপর এটা হচ্ছে কি মিনিটের কাঁটা, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে ঘন্টার কাঁটা, ঠিক আছে। তাহলে সেকেন্ডটা কিন্তু ঘুরবে 60 বার, যখন ঘুরবে তখন সেটা হবে 1 মিনিট। তাহলে এই মিনিটের কাঁটা একবার আসবে, ঠিক আছে, 1 ঘর আসবে। তারপর যখন মিনিটের কাঁটাটা 60 বার ঘুরবে তখন ঘন্টার কাঁটাটা একবার ঘুরবে, ঠিক আছে। তাহলে তোমরা এখন খেয়াল করো যে আমি ঘুরাচ্ছি, এই যে ঘুরাই মিনিটের কাঁটাটা নিয়ে আসলাম, ঠিক আছে। এই যে মিনিটের কাঁটা দেখো, মিনিটের কাঁটাটা ঘন্টার কাঁটাটা 12 ঘরে আছে, তার মানে এখন কয়টা বাজে? 12টা বাজে, ঠিক আছে। আমরা সবাই 5-এর নামটা পারি, 5-এর নামটা হিসাব করে আমরা মিনিটটা নিয়ে আসবো। তার মানে এখানে যদি আমার দেখো
এখানে যদি মিনিটের কাঁটাটা একের ঘরে আসে তাহলে 5 একে 5, তার মানে আমরা বলবো 12টা 5 বাজে। তারপর 2-এর ঘরে যদি আসে তাহলে আমরা সেটা বলবো কয়টা বাজে, 12টা 10, 5 দুগুণা 10। ঠিক আছে, এখানে তোমরা যদি তোমাদের বাসায় তোমরা ঘড়িগুলো একটু দেখবে, ঠিক আছে, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে যে এই 12 এবং 1-এর এই মাঝে দেখবা ছোট 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 করে 5টা দাগ আছে। ঠিক আছে, 5টা দাগ আছে, তার মানে এটা 5 5 5 5 করে বাড়তেছে। ঠিক আছে, 5 মিনিট 5 মিনিট করে এটা হচ্ছে। তাহলে আশা করি তোমরা বাসায় একটু একটু প্র্যাকটিস করবে যে কখন কয়টা বাজে, এবং বাসায় আব্বু আম্মু থাকবে, বড় ভাই বোন যারা আছে তাদের একটু সাহায্য নিবে। আর আশা করি আমার ভিডিওটা তোমরা একটু ভালো করে দেখে শিখতে পারবে যে কখন কয়টা বাজে। ঠিক আছে, এখন দেখো আমার ঘড়ির কাঁটাটা ছোট ঘরটা কোথায়, ছোট ঘরটা হচ্ছে ঘন্টা, এটা 12-র দিকে আছে। আর এই যে এটা মিডিয়াম সাইজ, এটা সেটা আমি বলেছি মিনিটের। ঠিক আছে, এটা কোথায় আছে, এটা 5-এর দিকে আছে, আমি 5-এর নামটা বলেছি, 5 5 25। ঠিক আছে, তার মানে 12টা 25 বাজে আমার। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা সময়টা বের করতে পারবে। ঠিক আছে, আমরা সময়টা বের করতে পারবো। তাহলে তুমি যদি সময়টা বের করতে পারো তাহলে অঙ্ক করতে পারবে। তাহলে আমরা অঙ্ক করি। ঠিক আছে, যে কীভাবে আমরা সময়ের অঙ্ক করব। সময়ের অঙ্ক করব আমরা। আরেকটা জিনিস হচ্ছে শতাব্দী কীভাবে বের করব। আমি বলেছিলাম যে 100 বছরে আমাদের কি হয়, 10 বছরে আমাদের হয় 1 দশক, 12 বছরে আমাদের হয় 1 যুগ, আর 100 বছর হয় আমাদের 1 শতাব্দী। তাহলে শতাব্দী বের করার জন্য আমি তোমাদের একটা জিনিস শিখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা শতাব্দী বের করতে পারবা, যেটা কোন শতাব্দী চলছে। ঠিক আছে, তাহলে 2020 সাল এটা কোন শতাব্দী হবে। ঠিক আছে, 2020 সাল এটা কোন শতাব্দী হবে। এখানে বিংশ, ঠিক আছে, 20কে বলা হয় বিংশ, কিন্তু এর সাথে তো আরও আমাদের একক দশকের ঘর আছে, তাহলে আমরা বলবো একবিংশ। ঠিক আছে, একবিংশ শতাব্দী, একবিংশ শতাব্দী, বিংশ শতাব্দী। 100 বছর পর পর এটা পরিবর্তন হয়। তারপর যদি তাহলে বিংশ শতাব্দী কোনটা, 1900, এটা হবে বিংশ শতাব্দী, বিংশ শতাব্দী। ঠিক আছে, তার মানে আমি খেয়াল রাখবো, আমি তোমাদের একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, খেয়াল রাখবো যে আমার একক এবং দশকের ঘরে কি সংখ্যা আছে কিনা। ঠিক আছে, তাহলে আমি যোগ করে ফেলবো, 19-এর সাথে আমি যোগ করলাম 20, তার মানে পরবর্তী শতাব্দীটা আসবে। ঠিক আছে, তাহলে বিংশ শতাব্দী। তাহলে বিংশ শতাব্দী, শতাব্দীগুলো বুঝতে পেরেছ। শতাব্দী নিয়ে তোমাদের তেমন কোনো অঙ্ক অ্যাকচুয়ালি নেই, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসতে পারে। ঠিক আছে, তবে আমরা জেনে নিলাম, তবে ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো সেগুলো আমরা এখন করব। ঠিক আছে, তাহলে আমরা খাতা কলম নিয়ে বসে পড়ি, আমরা এখন অঙ্ক করব। ঠিক আছে, দেখো আমি একটা অঙ্ক, সৃজনশীল অঙ্ক গড়ে তুলেছি। প্রশ্ন একটু পড়ি আমরা তাহলে। রাশিদের জন্ম 27শে ফেব্রুয়ারি 2012, তার 8 দিন পর রাবেয়ার জন্ম। ক, রাবেয়ার জন্ম তারিখ কত। খ, 2012 সালের ফেব্রুয়ারি মাস কত ঘন্টা ছিল। ঠিক আছে, তাহলে দেখো আমরা ফেব্রুয়ারি মাস 2012 সাল, তাহলে আমরা কয়ের সমাধানটা করি। প্রথমে আমরা দেখব যে আমাদের এই সালটা অধিবর্ষ কিনা বের করব। তাহলে আমি একটু আগে দেখিয়েছি তোমরা অধিবর্ষ কিভাবে বের করবে, যে আমরা 4 অথবা 400 দিয়ে ভাগ করব। তাহলে আমি দেখো সালটা কি 2012 সাল, একক এবং দশকে শূন্য নাই, তার মানে আমি 400 দিয়ে ভাগ দিব না, তার মানে আমি কি দিয়ে ভাগ দিব, শুধুমাত্র 4 দিয়ে ভাগ দিব। তাহলে আমরা দেখি 2012 সালটা আমাদের অধিবর্ষ কি অধিবর্ষ নয়, তার মানে আমি 4 দিয়ে ভাগ দিব। ঠিক আছে, তার মানে 4 5 20, হ্যাঁ 4 1 দিয়ে যাচ্ছে না। ঠিক আছে, তাহলে না আনলাম আমরা 2, তাহলে কত আসলো আমাদের 3 4 12। দেখো আমাদের ভাগশেষ কিন্তু নাই, তার মানে কি আমাদের এটা বিভাজ্য হয়েছে, 4 দ্বারা আমরা এটা
ভাগ করতে পেরেছি, আমরা ভাগফল পেয়েছি, তার মানে এটা 4 দ্বারা বিভাজ্য। যদি 4 দ্বারা কোনো সাল বিভাজ্য হয় তাহলে সেই সালকে আমরা কি বলবো? অধিবর্ষ। তাহলে আমরা সুতরাং দিয়ে লিখি 2012 সালটি অধিবর্ষ। অধিবর্ষ তার মানে যদি 2012 সালটা অধিবর্ষ হয় তাহলে এটা কতদিন হবে বলো তো দেখি? এটা হবে কতদিন? ফেব্রুয়ারি মাসটা হবে 29 দিন, আর বছরটা হবে 366 দিন। ঠিক আছে, এক বছর 366 দিন। তাহলে দেখো আমার প্রশ্নটা, আমরা উদ্দীপকে একটু দেখি। রাশেদের জন্ম হচ্ছে 27শে ফেব্রুয়ারি। ঠিক আছে, তাহলে ফেব্রুয়ারি মাসটা কিন্তু 29 দিন, এখন আর 28 দিন আমরা হিসাব করবো না। ঠিক আছে, তাহলে আমাদের ফেব্রুয়ারি মাসটা হচ্ছে আমাদের 29 দিনে হিসাব করবো। তাহলে 27 এর 8 দিন পরে হচ্ছে রাবেয়ার জন্ম। ঠিক আছে, তাহলে আমরা লিখি রাবেয়ার জন্মদিনটা আমরা বের করব। তাহলে 27শে ফেব্রুয়ারি, 27শে ফেব্রুয়ারির সাথে আমরা কত যোগ করব? 8 দিন। ঠিক আছে, 27শে ফেব্রুয়ারির সাথে আমরা আরো 8 দিন যোগ করব। ঠিক আছে, 27 সাথে আমরা কত যোগ করব? 8 দিন। 8 দিন পরে হচ্ছে রাবেয়ার জন্মদিন। তাহলে সাথে সাথে আমরা 8 যোগ করি, সাথে সাথে 8 যোগ করলে হয় আমাদের 15 5, হাতে আছে আমাদের 1 3, এতদিন। ঠিক আছে, এখন ফেব্রুয়ারি মাস আমাদের 2012 সালটা অধিবর্ষ হয়। ফেব্রুয়ারি মাসটা আমাদের কতদিন বলো তো? ফেব্রুয়ারি মাসটা হচ্ছে আমাদের কতদিন? 29 দিন। ঠিক আছে, সেই 29 দিনটা আমরা এখন এখানে বিয়োগ করব। বিয়োগ 29 দিন। ঠিক আছে, ফেব্রুয়ারি মাসটা আমরা বিয়োগ করব। তুমি ব্র্যাকেটে লিখে নিতে পারো ফেব্রুয়ারি মাস, আর এটা না লিখলেও চলবে, আমি তোমাদের বোঝানোর জন্য লিখে দিচ্ছিলাম যেটা ফেব্রুয়ারি মাসটা আমরা বাদ দিচ্ছি। কারণ ফেব্রুয়ারি মাসের পরে কোন মাস আসে বলো তো? ফেব্রুয়ারি মাসের পরে আসে মার্চ। ঠিক আছে, তাহলে 35 থেকে আমরা 29 বিয়োগ করলে হয় 6, তার মানে 6ই মার্চ। সুতরাং আমরা কি লিখবো? রাবেয়ার জন্ম তারিখ 6ই মার্চ। সুতরাং রাবেয়ার জন্ম তারিখ 6ই মার্চ। ঠিক আছে, খুবই সহজ। তাহলে তুমি তোমার সাথে তোমার বন্ধুর, ঠিক আছে, বা বান্ধবীর, তোমাদের কি করতে পারো যে আমার জন্মদিন যদি এত তারিখ হয়, 8 দিন পরে আমার বন্ধুর জন্মদিন, তাহলে তুমি তোমার সেটা বের করতে পারো। ঠিক আছে, নিজে নিজে এটা করে নিতে পারবে। তাহলে আশা করি তোমরা কটা বুঝতে পেরেছো। এবার আমি খতে যাই, ক্ষয়ের সমাধানটা দেখি। ক্ষয়ের সমাধানের প্রশ্নটা পড়ো। 2012 সালে ফেব্রুয়ারি মাসে কত ঘন্টা ছিল? তাহলে ক হতে কি আমরা পেয়েছি? ফেব্রুয়ারি মাসটা হচ্ছে কি 29 দিন। ঠিক আছে, তাহলে আমরা লিখব ক হতে পাই ফেব্রুয়ারি মাস 2012 সালে, একটা লিখে নিতে পারো। 2012 সালের ফেব্রুয়ারি মাস কত দিন? 29 দিন। ঠিক আছে, এখন আমাদের বলেছে যে ফেব্রুয়ারি মাস কত ঘন্টা ছিল। তাহলে আমরা লিখব আমরা জানি 1 দিন 24 ঘন্টা। তাহলে আমাদের কত দিন ফেব্রুয়ারি মাস? 29 দিন। 29 দিন, তাহলে 24 গুণ 29। ঠিক আছে, তাহলে আমাদের আমরা রাফ করে নিব। ঠিক আছে, গুণটা আমরা রাফ করে নিব যে 24-এর সাথে 29 আমরা খাতার পিছনে অথবা সাইডে আমরা রাফ করে বের করে নিব। ঠিক আছে, তাহলে আমাদের কত আসলো? যে 696 ঘন্টা আসলো। তাহলে 1 দিন 24 ঘন্টা, 29 দিনে আমাদের কত ঘন্টা? 696 ঘন্টা। যদি এটা ফেব্রুয়ারি মাসটা যদি আমাদের অধিবর্ষ না হতো, 29 দিন যদি না হতো, 28 দিন হতো, তাহলে আমরা 28 দিয়ে গুণ করতাম। ঠিক আছে, এই জন্য আমাদের জানতে হবে অধিবর্ষটা কি।
আশা করি তোমরা এই সৃজনশীলটা বুঝতে পেরেছো। যদি তোমরা এই সৃজনশীলটা বুঝতে পারো তাহলে তোমরা পরের সৃজনশীলটাও করতে পারবে, যে রানা রাজীবের থেকে 2 বছর পর। 2 বছর কত মাস? ঠিক আছে, 1 বছরে কত মাস? 12 মাস। তাহলে 2 বছর কত মাস হবে? 12 দুগুণা 24 মাস আসবে। ঠিক আছে, প্রাপ্ত মাসকে ঘন্টায় প্রকাশ করো। মাস থেকে আমরা কিসে যাব? দিনে যাব। দিন থেকে যাব আমরা ঘন্টায়। 1 মাস কত দিন? 30 দিন। 1 দিন কত ঘন্টা? 24 ঘন্টা। এটা আমাদের গুণের কাজ, আমরা গুণের কাজটা করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী অঙ্কটা চলে যাচ্ছি। দেখো আমি একটা সৃজনশীল লিখেছি। ঠিক আছে, তাহলে এই সৃজনশীলটা হচ্ছে আমাদের বোর্ড বইয়ের আলোকে একটা সৃজনশীল। আমাদের বোর্ড বই 141 পৃষ্ঠা 9 নংয়ে একটা অঙ্ক আছে। ওই অঙ্কটাই আমি এখানে সৃজনশীল আকারে লিখেছি। দেখো প্রশ্নটা কি বলেছে, দেখো একটি ট্রেন কোনো শহরে 11:50-এ ত্যাগ করে 15:25-এ গন্তব্যে পৌঁছায়। 12 ঘন্টা সময়সূচিতে 15:25-কে প্রকাশ করো। খ, ট্রেনটি কত ঘন্টা এবং কত সময় ভ্রমণ করবে? আমরা দেখো এখানে 11:50, এই যে আমি এটা লিখেছি 11:50, তাহলে এটা এবং এটা হচ্ছে মিনিটের ঘর আর এটা হচ্ছে ঘন্টা। ঠিক আছে, তার মানে 1 ঘন্টা হচ্ছে 11 ঘন্টা আর মিনিট হচ্ছে কত? 50 মিনিট। ঠিক আছে, এভাবে আমাদের সময়টা লেখার সময় আমরা এভাবে লিখবো, আর মুখে বলবো কয়টা? 11:50 বাজে। তোমাকে যদি বলে যে কয়টা বাজে, তাহলে তুমি কিভাবে বলবে? 11:50 বাজে। ঠিক আছে, বা ঘন্টার হিসাব আর মিনিটের হিসাব যদি 11 ঘন্টা 50 মিনিট। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা অঙ্কটা করি, সৃজনশীলটা আমরা এখন করি। কয়ের সৃজনশীলটা আমরা এখন করব। 24 ঘন্টা এবং 12 ঘন্টার হিসাবটা আমরা করে নিব। তাহলে আসো আমরা কয়ের সমাধানটা করি। দেখো এই যে 15:25, এটা 24 ঘন্টা সময়সূচিতে দেওয়া আছে। 24 ঘন্টা সময়সূচি থেকে যখন আমরা 12 ঘন্টা নিয়ে আসব, তখন আমরা বিয়োগের কাজ করব, 12 দিয়ে বিয়োগ করব। আর যদি 12 ঘন্টা থেকে 24 ঘন্টায় নিয়ে যাব, তখন আমরা যোগের কাজ করব। এটা একটু মনে রাখবে। 12 ঘন্টা আমাদের দুইটা সময়সূচি, একটা হচ্ছে আন্তর্জাতিক আর 12 ঘন্টা, আর একটা হচ্ছে 24 ঘন্টা সময়সূচি। ঠিক আছে, 12 ঘন্টা, 12 ঘন্টা হচ্ছে 1 থেকে 12 পর্যন্ত। ঠিক আছে, তারপর 12-র পরে আবার 1টা 2টা, যেমন আমাদের দুপুর 12টার পরে হয় কি? 1টা। ঠিক আছে, অপরাহ্নের পর 1টা 2টা 3টা। আর যদি আন্তর্জাতিক রীতিতে হয় তাহলে 12টার পরে তখন ওটা বলা হয় 13টা 14টা 15টা 16টা, এভাবে। তার মানে আরও যোগ করা লাগছে। ঠিক আছে, যোগের কাজ। আর যদি আমি 24 ঘন্টা থেকে 12 ঘন্টায় আসব, যদি আন্তর্জাতিক রীতি থেকে আমি যদি 12 ঘন্টার সময় রীতিতে আসি, তাহলে আমি কি করব? আমি বিয়োগের কাজ করব। তার মানে এখন আমাকে দেওয়া আছে, দেখো এখানে 15:25 দেওয়া আছে, সেটা আমি কোন সূচিতে নিয়ে আসবো? 12 ঘন্টার সময়। তার মানে আমি কিসের কাজ করব? বিয়োগের কাজ করব। তাহলে আমরা লিখি 15:25 কে 12 ঘন্টায় প্রকাশ করা হলো। তার মানে আমি কি বলেছি? আমি কি করব? বিয়োগ করব। 12 বিয়োগ করব, 12 ঘন্টা আমি বিয়োগ করব। ঠিক আছে, 12 ঘন্টা আমি বিয়োগের কাজ করব। তার মানে আমার কয়টা আসলো? 3:25। ঠিক আছে, 3:25। 12 ঘন্টার হিসাবটাকে আমরা কি করব? বিয়োগ করে নিয়ে আসব। তার মানে এটা কি আসবে? সেটা হচ্ছে, তুমি অপরাহ্ন বলতে পারো বা বিকেলও বলতে পারো। ঠিক আছে, আশা করি কটা বুঝতে পেরেছ। এবার আসো আমার খতে কি বলেছে। খতে বলেছে ট্রেনটি কত ঘন্টা এবং কত সময় ভ্রমণ করবে। ট্রেনটি কত ঘন্টা এবং কত সময় ভ্রমণ করবে সেটা আমরা বের করব। তাহলে ট্রেনটি কত ঘন্টা এবং কত সময় বের করব, সেটা করার জন্য আমি ঘন্টা এবং মিনিটটাকে আমি আলাদা করে নিব। ঘন্টা লিখবো একটা ঘর আর মিনিট লিখব। তার মানে দেখো 15:25 এটা পৌঁছেছে, বড় কোনটা? 15:25। ওইখান থেকে আমি বিয়োগ করবো কোনটা?
11টা 50। তাহলে আমি লিখি, প্রথমে লিখব পৌঁছানোর টাইমটা, যে 15টা 25-এ পৌঁছিয়েছে। আর যা শুরু করেছিল কয়টা, ত্যাগ করেছে 11টা 50-এ, এটা আমরা পরে লিখব 11টা 50। ঠিক আছে, যখনই আমরা এই কাজটা করব, খেয়াল করো, দেখো আমার বিয়োগের কাজ আমরা করব। যখনই দেখব আমাদের বিয়োগের ক্ষেত্রে, মিনিটের ক্ষেত্রে যখন আমরা বিয়োগ করব, যদি এটা ছোট হয়ে যায়, ঠিক আছে, উপসংখ্যাটা যদি ছোট হয়ে যায়, তাহলে আমরা এটাকে বড় করার নিয়ম হচ্ছে আমরা ঘন্টা থেকে ধার নিব, মিনিটে আমরা কি ধার নিব। ঠিক আছে, 1 ঘন্টা কত মিনিট, 60 মিনিট, এই 60 মিনিট আমরা কি ধার নিব। তাহলে সেটা তুমি বোঝার জন্য আমি এভাবে তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো, ঘন্টা মিনিট, খেয়াল করো, তার মানে আমি এইখান থেকে, আমার এটা ছোট আছে, ওকে আমাকে বড় করতে হবে, মিনিটকে আমাকে কি করতে হবে, বড় করতে হবে। কিভাবে বড় করব, যে আমি কার থেকে ধার নিব, এই ঘন্টা থেকে আমি ধার নিব। তাহলে 1 ঘন্টা কত মিনিট, 60 মিনিট। এই যে 60 আমি কি করব, যোগ করব, 60 যোগ করব, মিনিটের সাথে আমি যোগ করব। তাহলে দেখো আমার মিনিটটা 25-এর সাথে আমি 60 যোগ করব, তাহলে আমার কত হয়, দেখো তো, 25-এর সাথে আমি 60 যদি যোগ করি, তাহলে কি সেটা 50 থেকে বড় হয়ে যায় না। 25-এর সাথে আমি 60 যোগ করি, দেখো কত হয় আমার, 25-এর সাথে যদি আমি 60 যোগ করি, তাহলে আমার হয় 85। 25-এর সাথে আমি যদি 60 যোগ করি, তাহলে আমার হয় 85। এখানে আবার 60 যোগ হয়েছে, তার মানে এখান থেকে আমি 1 ঘন্টা নিয়েছি, তাহলে আমার এখানে 1 হবে কি, বিয়োগ। তুমি ছোট করে লিখতে পারো তোমার সুবিধার জন্য, অথবা তুমি সাইড করে, আমি এভাবে সাইড করে দেখিয়ে দিচ্ছি, সেভাবেও লিখতে পারো। তাহলে কি আমার এখান থেকে 1 কমে গেল, তার মানে আমার এখানে আসবে কত, 10। আচ্ছা, এখানে আমার 12 হবে। এখানে দেখো আমি বিয়োগের কাজ করি, তাহলে আমার 1 ঘন্টা 60 মিনিট, এই 1 ঘন্টা এখানে আসলে আমার কত হলো, 1 ঘন্টা 60 মিনিট। এই 1 ঘন্টা হয়ে গেল আমার কত, 12 ঘন্টা। এখানে দেখো 85 থেকে আমি যদি 50 বিয়োগ করি, তাহলে আমার থাকে কত, 35। আর 15 থেকে যদি আমি 12 বিয়োগ করি, তাহলে হলো কত আমার, 3 ঘন্টা 35 মিনিট। তার মানে হচ্ছে আমার ট্রেনটা ভ্রমণ করেছে কত ঘন্টা কত মিনিট, 3 ঘন্টা 35 মিনিট ভ্রমণ করেছে। ঠিক আছে, আমি আবার অঙ্কটা বোঝাচ্ছি, খেয়াল করে দেখো। তাহলে আমাদের প্রশ্ন বলেছে, একটি ট্রেন কোন শহরে 11টা 50-এ ত্যাগ করে 15টা 25-এ গন্তব্যে পৌঁছালো। তাহলে আমরা প্রথমে গন্তব্যটা লিখবো, ঠিক আছে, তারপর ত্যাগ করেছে কত সেটা আমরা লিখবো। ঠিক আছে, ত্যাগ করেছে আমাদের কত, 11টা 50-এ। তাহলে আমরা যখনই আমাদের মিনিটের থেকে আমরা যখন বিয়োগ করব, যখন দেখব যে আমার উপরে ছোট, ঠিক আছে, আমার হাতে রেখে যখন অঙ্ক করতে হবে, উপর যখন ছোট হবে, তখন আমরা 1 ঘন্টা 60 মিনিট নিয়ে নিব। ঠিক আছে, আবার যে নিয়েছি 1 ঘন্টা 60 মিনিট, সেটা আবার ওকে ফেরত দিয়ে দিতে হবে। ঠিক আছে, ধার নিলে তাহলে ধার পরিশোধ করতে হয়। ঠিক আছে, তাহলে আমি 1 ঘন্টা যে ধার নিয়েছিলাম, সে ধারটা আমি আবার পরিশোধ করে দিব। ঠিক আছে, তার মানে সেটা আবার আমার এখানে আবার কি ঘন্টায় আবার আমি 1 যোগ করে দিব। তাহলে আমার এখানে দেখো 25 সাথে আমার 60 যোগ করে কত হয়েছে, 85। ঠিক আছে, তার মানে এখন 85 বড় সংখ্যা আর 50 কি ছোট সংখ্যা, তাহলে আমি বিয়োগের কাজটা করতে পারলাম। আর হচ্ছে ওই যে আমি 1 ঘন্টা 60 মিনিট ধার নিয়েছিলাম, 60 মিনিটটা ধার নিয়ে ধারটা আবার পরিশোধ করে দিব, সেটা হচ্ছে আমি ঘন্টাতে দিয়ে দিলাম। তাহলে আমার 11 ঘন্টা হয়ে গেল, এখন 12 ঘন্টা। তাহলে আমরা বিয়োগের কাজ করলাম, সেটা হচ্ছে 3 ঘন্টা 35 মিনিট। তাহলে সুতরাং দিয়ে আমরা লিখব ট্রেনটি 3 ঘন্টা 35 মিনিট ভ্রমণ করল। ঠিক আছে, ট্রেনটি 3 ঘন্টা 35 মিনিট ভ্রমণ করলো। আশা করি তোমরা খটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এখন আমি তোমাদের ঘন্টা এবং মিনিটের এই যে হাতে রেখে ছাড়াও একটা দেখাবো। যদি উপরে বড় সংখ্যা থাকে, নিচে যদি ছোট সংখ্যা থাকে, তাহলে আমার ধার নিতে হবে না। ঠিক আছে, ধার ছাড়াও আমি এটা অঙ্ক দেখাই দিচ্ছি তোমাদের। যদি তোমার অঙ্কটা এরকম হয়,
যদি তোমার অঙ্কটা এরকম হয় যে তুমি সকাল 11টা সকাল 8টায় বাসা থেকে বের হয়েছো, ঠিক আছে, স্কুলে এসেছো তুমি কয়টা? সকাল 8টায়। বাসা থেকে রওনা দিয়েছো সকাল 8টায়, তোমার স্কুল এসেছো, স্কুল ছুটি হয়েছে তোমার কয়টায়? 10:30-এ, ঠিক আছে। তার মানে তুমি কতক্ষণ স্কুলে ছিলে, ঠিক আছে। তাহলে আমরা সেটা কীভাবে বের করবো? যে আমার স্কুল ছুটি হয়েছে কয়টায়? বললাম যে 10:30-এ। তাহলে 10:30 থেকে স্কুল শুরুর টাইমটা আমি দিব কয়টা? আমাদের 8টা, ঠিক আছে। তাহলে তুমি কতক্ষণ স্কুলে ছিলে? তুমি কতক্ষণ স্কুলে ছিলে? দেখো যে আমার উপরে কত? 30। আমি এখন খুব সহজেই বিয়োগ করতে পারবো, আমার কি ধারটা নিতে হবে না, ঠিক আছে। যদি আমার ছোট থাকতো তাহলে আমার কি 1 ঘন্টা 60 মিনিট আমার নেওয়া লাগতো, মিনিটটাকে আমাকে বড় করা লাগতো। এখানে অলরেডি বড়ই আছে, তাহলে কি আমরা আর ওইটা করবো না। তাহলে আমরা কি বিয়োগ করি? 10 থেকে 2 8 বাদ দিয়ে থাকে কি 2। তাহলে 2 ঘন্টা 30 মিনিট আমি কি স্কুলে ছিলাম, ঠিক আছে। আর যদি আমার উপরের সংখ্যাটা, ঠিক আছে, উপরের সংখ্যা যার থেকে আমি বিয়োগ করবো, উপরটা যদি ছোট হয় আর নিচেটা যদি বড় হয়, তখন আমরা 60 যোগ করবো উপরেরটার সাথে, ঠিক আছে। আর যদি উপরটা বড় হয় তাহলে আমাদের আর যোগের কাজ করা দরকার নেই। আশা করি তোমরা ঘন্টা মিনিটের অঙ্কগুলো বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে আমরা একটু বইটা দেখি যে আমরা কি কি অঙ্ক এখন পারবো করতে। তাহলে আমরা 141 পৃষ্ঠায় আসি, ঠিক আছে। আমরা অনুশীলনী 141 পৃষ্ঠায় আসি। প্রথমে আমি 1 নংটা দেখি যে আমাদের মাসগুলোর দিন সংখ্যা লেখো, ঠিক আছে। মাসগুলোর দিন সংখ্যা লেখো। আমি তোমাদের প্রথমেই বলেছি কিভাবে আমরা মাস বের করতে পারবো, ইংরেজি মাস এবং বাংলা মাসটা বের করতে পারবো। এখানে শ্রাবণ মাস প্রথম 5টা মাসের ভিতরে আমাদের শ্রাবণ মাস আছে, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ। 4 নম্বর হচ্ছে শ্রাবণ মাস। তাহলে শ্রাবণ মাস কত দিন? 31 দিন, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের কি ভাদ্র মাসও প্রথম 5টার ভিতরে আছে, তাহলে কি হবে? সেটা 31 দিন, ঠিক আছে। তারপর ইংরেজি মাসটা দেখো, ডিসেম্বর মাস কত দিন হবে? 31 দিন। আমরা মুছে দিয়ে বের করতে পারবো। তাহলে 1-এর অঙ্কগুলো আমরা করতে পারবো, বাসায় এগুলো করে ফেলবে। 2-এর অঙ্কগুলো দেখো, ক্যালেন্ডার সম্পর্কিত নিচে অঙ্কগুলো কিভাবে বের করবে। 25শে বৈশাখ এর 20 দিনের পরের তারিখটি কত? আমি এই অঙ্কগুলো তোমাদের সৃজনশীল আকারে দেখিয়ে দিয়েছি, আশা করি তোমরা নিজেরা করতে পারবে, ঠিক আছে। তারপরে আসো আমাদের যে ফেব্রুয়ারি মাস কতদিন ছিল, এটা আমরা বের করার জন্য লিপ ইয়ার অধিবর্ষ দিয়ে অঙ্কগুলো করেছি, ঠিক আছে। আশা করি তোমরা সেটাও পারবে। 4 নংটা পারবে। শতাব্দী দেখো 108, এটা কোন শতাব্দী হবে? 8 আছে, তার মানে কি এটা হবে? দ্বিতীয় শতাব্দী হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের 6 নংটা, বছরকে দিনে প্রকাশ করো। আশা করি তোমরা এটা পারবে। 1 বছর কত দিন? 365 দিন, ঠিক আছে। বছরকে তুমি মাসে নিয়ে যেতে পারো অথবা একবারে দিনের হিসাবেও করতে পারো। তাহলে তোমাদের সাইড নোটে দেখো 1 মাস 30 দিন দেওয়া আছে, ওই হিসাবটা আমাদের করতে হবে, ঠিক আছে। তার মানে আমি লিখবো যে 1 বছর 12 মাস, 10 বছর 12 গুণ 10, 120 মাস। তারপরে 1 মাস 30 দিন, 120 মাস, 120 গুণ 30, এভাবে করতে পারবো। তারপর তোমাদের আমি সময়সূচিগুলো দেখিয়ে দিয়েছিলাম যে 12 ঘন্টা এবং 24 ঘন্টা, আর 9-এর সৃজনশীল দেখিয়ে দিয়েছি। আশা করি তোমরা বাসায় বসে সুন্দর করে অঙ্কগুলো করতে পারবে এবং করতে তোমাদের খুবই ভালো লাগবে। সময়ের অঙ্কগুলো করতে আর ভালো লাগবে, মজা পাবে অঙ্কগুলো করতে। আশা করি তোমরা অঙ্কগুলো করবে। তারপর যদি তোমাদের কোনো সমস্যা থাকে, আমি সেই সমস্যাগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে এতটুকুই। তোমাদের সবাইকে ধন্যবাদ ক্লাসটা দেখার জন্য। আশা করি তোমরা বাসায় বসে সুন্দর করে অঙ্কগুলো করবে, ঠিক আছে। সময় সম্পর্কে জানবে, ঘড়ি কাটা সম্পর্কে তোমরা জানতে পারবে যে কখন কয়টা বাজে, ঠিক আছে। আশা করি এই অধ্যায়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের অনেক কাজে লাগবে এবং প্রতি বোর্ড পরীক্ষায় আমাদের অধ্যায়টার উপরে অঙ্ক আসে। আমরা এই অধ্যায়টা মনোযোগ সহকারে অঙ্কগুলো করব। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে এবং নিয়মিত পড়াশোনা করবে, বাবা মার কথা শুনবে এবং সবসময় হাত ধুবে, ঠিক আছে। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল। ধন্যবাদ।